47 আসন ফাঁকা রেখে 253টিতে জামায়াত এনসিপি সহ 10 দলের সমঝোতা, ইসলামী আন্দোলনের সঙ্গে আলোচনা চলমান, জানালেন ডাক্তার শফিকুর রহমান। এবারের নির্বাচনে তরুণ ভোটার 4.5 কোটি, বেশিরভাগই ভোট দেবেন প্রথমবার। সরকার গঠনে বড় ফ্যাক্টর হবে নতুন প্রজন্মের সমর্থন, বলছেন বিশ্লেষকরা। শিক্ষিকার বাড়ি পড়তে যায় মেয়ে, নির্ধারিত সময়ে না ফেরায় খুঁজতে যান মা। কেরানীগঞ্জে নিখোঁজের 21 দিন পর দুজনের লাশ উদ্ধার, রহস্য উদ্ঘাটনে তদন্তে পুলিশ, হেফাজতে 4 জন। সংকট দেখানো হলেও দ্বিগুণ দামে রাজি হলেই মিলছে এলপিজি সিলিন্ডার। ক্রেতার পকেট কাটতে নানা অজুহাত ব্যবসায়ীদের, অধিক মুনাফার লোভে বাজারে বেড়েছে অস্থিরতা। এবং নানা নাটকেও তারপর মিটমাট বিসিবি কোয়াবের, নাজমুল ইসলামের ঘটনা অনাকাঙ্ক্ষিত, বললেন ইফতেখার মিঠু। আজ থেকে নিয়মিত মাঠে গড়াবে ম্যাচ। আমরা সবাই একমত হয়েছি যে আমরা ক্রিকেটটাকে আবার শুরু করতে চাই। 47টি ফাঁকা রেখে 253টি আসনের সমঝোতা এলো জামায়াত এনসিপি সহ 11 দলীয় নির্বাচনে জোটের 10টি দল। জোটের শরিক ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে সমঝোতার ব্যাপারে আলোচনা চলমান বলে জানিয়েছেন জামায়াত আমির। অভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখতে এই জোটকে দেশের মানুষ ক্ষমতায় আনবে বলে প্রত্যাশা নেতাদের। ইসলামী আন্দোলন বাংলাদেশ জোটে থাকবে না, এমন গুঞ্জনের মাঝেই বৃহস্পতিবার রাতে সংবাদ সম্মেলনের আয়োজন করে 11 দলীয় নির্বাচনী ঐক্য। শেষ পর্যন্ত অনুপস্থিতি থাকে ইসলামী আন্দোলন বাংলাদেশ। পরে দলটিকে ছাড়াই সংবাদ সম্মেলন করেন জোট নেতারা, জানান সমঝোতা হওয়া আসনগুলোতে এখন থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করবে শরিকরা। প্রত্যয় ব্যক্ত করেন অভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখার। বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষকে মুক্তি দেওয়ার যে অব্যাহত সংগ্রাম, সেই সংগ্রামের ধারাবাহিকতায় আমরা বেশ অনেক দিন আগেই একসাথে যাত্রা শুরু করেছিলাম। গণ অভ্যুত্থানের পরে আমরা যে আকাঙ্ক্ষাকে ধারণ করে এগিয়ে যেতে যাচ্ছি, আসন্ন নির্বাচনে এই পরীক্ষার মধ্য দিয়ে আমাদেরকে উতরাতে হবে। জাতিকে সিদ্ধান্ত নিতে হবে, আপনারা কি ভারতের দাসত্ব করবেন না বাংলাদেশের জনগণের খেদমত করবেন। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, 54 বছরের ঘুণে ধরা রাজনীতির পতন ঘটাতে ঐক্যবদ্ধ হয়েছে দলগুলো। আমরা 54 বছরের রাজনীতির যে ঘুণে ধরা অবস্থা, এটা থেকে জাতি যে মুক্তির আকাঙ্ক্ষা করে, সেই আকাঙ্ক্ষা পূরণের জন্যই মূলত আমরা একত্রিত হয়েছি। এরপর আসন সমঝোতার চিত্র তুলে ধরেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। অতীত নির্বাচনগুলো ছিল শুধুমাত্র ক্ষমতার পালাবদলের জন্য, একদল কোন দল বেশি ভোট পাবে সেইভাবে যাবে, কিন্তু আমাদের এই নির্বাচনটি হচ্ছে আমাদের অস্তিত্ব রক্ষার একটি নির্বাচন। 10টি দলের মধ্যে আসন সমঝোতা হলেও এখনো নির্ধারণ হয়নি খেলাফত আন্দোলন এবং জাকপার আসন। 47টি আসন ফাঁকা রেখেই করা হয় 10 দলের প্রার্থী নির্ধারণ। ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে আসন সমঝোতা নিয়ে আলোচনা চলছে এখনো, জানান জামায়াত আমির। তারা নিজেদের নিয়ে আরো বোঝাপড়া করছেন, তাদের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ আছে। তারা চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন, আমরা আশা করি তারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটার 4.5 কোটি, যা মোট ভোটারের 35%। বিগত 3টি বিতর্কিত নির্বাচনের পর আসন্ন জাতীয় নির্বাচনে এই বিপুল সংখ্যক ভোটারের বেশিরভাগই প্রথমবার ভোট দিচ্ছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আগামীতে সরকার গঠন ও রাষ্ট্র সংস্কারে সবচেয়ে বড় ভূমিকায় থাকবেন তরুণ ভোটাররা। কাউসারা চৌধুরী কুমুর রিপোর্ট। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নির্বাচন কমিশন গত বছরের 18 নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে। সে অনুযায়ী এখন ভোটার 12,76,95,183 জন। জাতীয় যুবনীতি 2017 অনুযায়ী 18 থেকে 35 বছর বয়সী নাগরিকরা যুবক। ভোটারদের বয়স পর্যালোচনা করলে দেখা যায়, আগামী নির্বাচনে তরুণ ভোটার 4.5 কোটির বেশি। এছাড়া প্রায় 2 কোটি ভোটারের বয়স 60 বছর বা তারও বেশি। বিগত 3টি বিতর্কিত নির্বাচনের কারণে 2009 সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত যারা ভোটার হয়েছেন তাদের অধিকাংশই এবারই প্রথমবার জাতীয় নির্বাচনে ভোট দেবেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আগামীতে সরকার গঠনে সবচেয়ে বড় ফ্যাক্টর হবে তরুণদের ভোট। এই যে দলগুলো জুলাই পরবর্তী সময় তাদের যে কার্যক্রম, তারা কি মেসেজ দিচ্ছে, তারা দেশকে কিভাবে গঠন করতে চায়, কিভাবে গড়তে চায়,
এগুলো তারা বিবেচনা নেবে। এই যে এত ব্যাপক সংখ্যক ভোটার, এত ব্যাপক পার্সেন্টেজ, তারা বড় ফ্যাক্টর হবে। তারা যেদিকে ভোট দেবে আমার ধারণা সেই দল বা সেই দলের প্রার্থীরা জিতে আসবে। তো শিক্ষিত তরুণ তারা প্রার্থীও দেখবে, দলও দেখবে, এই দুটার কম্বিনেশনে দেখবে এবং দলগুলোর পুরনো ইতিহাসও ঘাটবে। আজকাল তো আদর্শিক রাজনীতির আবেদনটা কম। এখন তারা দেখবে যে কোন ক্যান্ডিডেট খুব অ্যাট্রাকটিভ, চিত্তাকর্ষক, এইসব বিষয়গুলো যখন তাদের বিবেচনায় আসতে পারে। তাদের মতে যেসব রাজনৈতিক দল রাষ্ট্র ও রাজনীতির ইতিবাচক পরিবর্তনের প্রতিশ্রুতি দিবে তাদের বাক্সে যেতে পারে তরুণদের ব্যালট। ডেমোক্রেসি যেটা না সেটা বিশ্বাস করে তরুণরা মধ্যে সংখ্যা আসলে কম পাবে। দল না শুধু, এবার তারা ক্যান্ডিডেটকেও জাজ করবে। এটা দেখবে যে কোন দল কিভাবে মেসেজ দিচ্ছে, তাদের এজেন্ডা কি, তাদের ম্যানিফেস্টো কি, তারা দেশকে কিভাবে পাল্টাতে চায়, ওইটা বিবেচনা করেই তারা ভোটটা দেবে। মানুষের জন্য, দেশের জন্য তারা কি করবে, এই জায়গাটা তারা কিভাবে বলছে, তারা আসলে তাৎক্ষণিকভাবে দেখতে চায় যে কোনটা ভালো কোনটা মন্দ। আগামী দিনের রাজনীতি ও নির্বাচনে তরুণ ভোটাররাই প্রধান নিয়ামক হিসেবে ভূমিকা রাখতে পারেন বলে মনে করছেন বিশ্লেষকরা। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। পোস্টাল ব্যালট বিতর্কে রাজনীতির মাঠে উত্তাপ। ব্যালটে ধানের শীষ প্রতীকের অবস্থান ও বিভিন্ন দেশে একের পর এক ভিডিও ভাইরাল নিয়ে উদ্বিগ্ন বিএনপি। এ নিয়ে ইসিকে ব্যাখ্যা দেওয়ার আহ্বান দলটির নেতাদের। ইসি একটি বিশেষ দলের পক্ষে কাজ করছে বলেও অভিযোগ তাদের। এদিকে বিএনপির অভিযোগ উড়িয়ে দিয়ে মিথ্যাচারের পাল্টা অভিযোগ তুলেছে জামাত। বাহরাইনে দলের কোনো কমিটি না থাকার দাবিও করেন দলটির নেতারা। পোস্টাল ব্যালট নিয়ে কারসাজির চেষ্টা হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশন। বাহরাইন, ওমানের পর এবার কুয়েতে কয়েকজন প্রবাসী বাংলাদেশের হাতে পোস্টাল ব্যালটের একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে রাজনীতির মাঠে চলছে তুমুল বিতর্ক। একের পর এক দেশে পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল নিয়ে উদ্বিগ্ন বিএনপি। এছাড়া পোস্টাল ব্যালটে ধানের শীষ প্রতীকের অবস্থান নিয়েও আপত্তি জানিয়েছে দলটি। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার নির্বাচন কমিশনে সিএসি এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে প্রতিনিধি দল। পরে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি বলেন, প্রবাসে কোথাও কোথাও কয়েকশো পোস্টাল ব্যালট পাওয়া যাচ্ছে। এ নিয়ে একটি দলের কর্মকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিএনপি। দ্রুত সমাধানের দাবি জানিয়ে বলেন, দেশে ব্যবহৃত পোস্টাল ব্যালটে প্রার্থীর নাম ও ছবি ব্যবহার করতে হবে। এক একটা বাসায় 200-300 করে ব্যালট পাওয়া যাচ্ছে, কোথাও কোথাও জব্দ করা হচ্ছে, কোথাও কোথাও এখনই ভোটিং শুরু হয়ে গেছে, যেটা 22 তারিখে হওয়ার কথা। যেহেতু বাংলাদেশে প্রবাসীদের ভোটদানের এই নিয়মটা এই প্রথম এক্সারসাইজ হচ্ছে, এখানে কিছু ভুলভ্রান্তি থাকতে পারত, তবে যে ভুলভ্রান্তিটা হচ্ছে এখানে আমরা ভিক্টিমাইজড, আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি এবং একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষ হয়ে কিছু কিছু এখানে কাজ হয়েছে বলে আমাদের ধারণা এবং সেটা প্রকাশিত হয়েছে। বিকালে নির্বাচন কমিশনে যান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। সিএসসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, জামায়াতের বিরুদ্ধে পোস্টাল ব্যালট নিয়ে করা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। বাহরাইনে দলের কোনো কমিটি না থাকার দাবি করেন তিনি। বাহরাইন এমন একটা দেশ যে দেশে কোনো রাজনৈতিক দলের শাখা তাদের দেশের আইন সাপোর্ট করে না, এলাও করে না। 2 নম্বর হচ্ছে বাংলাদেশের নির্বাচনী আইন আরবি অনুযায়ী রাজনৈতিক দলের নিবন্ধনের যে শর্তাবলী আছে, বিদেশের রাজনৈতিক দলের কোনো শাখা থাকতে পারবে না। আইনের প্রতি শ্রদ্ধাশীল হিসাবে আমরা অলওয়েজ এটা মেনটেন করেছি। যেখানে আমার দলের কমিটি নাই, রাজনৈতিক নেতা হওয়ার তো প্রশ্নই ওঠে না, সে উদুরপিন্দি ভোজের গাড়ি চালানোর কোনো সুযোগ নেই। পরে এ নিয়ে কথা বলেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। জানান, পোস্টাল ব্যালটের স্বচ্ছতা নিশ্চিতের তাগিদ দেওয়া হয়েছে। অনিয়মে কোনো রাজনৈতিক দল জড়িত থাকলে ছাড় দেওয়া হবে না। পোস্টাল ব্যালট নিয়ে কোনো ধরনের ছাড় কাউকে দেওয়া হবে না। কেউ যেন না ভাবেন যে নির্বাচন কমিশন ঘুমাচ্ছে আর আপনারা যা ইচ্ছা তাই করবেন। দুঃখিত, দিস ইজ নট গোইং টু হ্যাপেন। নির্বাচন কমিশনের 6ষ্ঠ দিনে 104টি আপিল শুনানিতে মঞ্জুর হয়েছে 60টি, না মঞ্জুর 34 এবং পেন্ডিং রাখা হয়েছে 10টি। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় 1.5 ঘন্টারও বেশি সময় ধরে চলে বৈঠক। দেশে ফেরার পর বিএনপির চেয়ারম্যান হিসেবে প্রথমবারের মতো প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করলেন তারেক রহমান।
বৃহস্পতিবার সন্ধ্যা 6:52 নিজ বাসভবন থেকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার উদ্দেশ্যে রওনা হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সঙ্গে ছিলেন স্ত্রী জোবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। সন্ধ্যা 7:50 যমুনায় পৌঁছান বিএনপি চেয়ারম্যান। 1.5 ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। দেশে ফেরার পর বিএনপি চেয়ারম্যান হিসেবে প্রথমবারের মতো প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করলেন তারেক রহমান। এর আগে গত বছরের জুনে লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের মধ্যে বৈঠক হয়। লন্ডনের ভরচেস্টার হোটেলে বৈঠকের পর যৌথ বিবৃতি দেয় উভয় পক্ষ। এছাড়া গত 25 ডিসেম্বর দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফেরার পর বিমানবন্দরেই প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনে কথা বলেন তারেক রহমান। নিরাপত্তা সহ সার্বিক সহযোগিতার জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান তিনি। শাহরিয়ার সৌমিক, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরও থাকছে। উৎপাদন খরচের চেয়েও কমে বাজারে ডিম মাংস বিক্রি করতে বাধ্য হচ্ছেন খামারিরা। দেউলিয়া হওয়ার পথে টাঙ্গাইলের অনেক খামার, কৃষি ও অর্থনীতিতে নেতিবাচক প্রভাবের শঙ্কা। নিখোঁজের 21 দিন পর কেরানীগঞ্জের কালিন্দির একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হলো মা মেয়ের মরদেহ। বাড়ির মালিকের দেয়া খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালায়। তবে নিহতদের স্বজনদের অভিযোগ, নিখোঁজের পর পুলিশ ও বাড়িওয়ালার দ্বারে দ্বারে ঘুরলেও মেলেনি কোনো সহযোগিতা। গত 25 ডিসেম্বর কেরানীগঞ্জের কালিন্দি ইউনিয়নের এই বাড়িতে গৃহশিক্ষিকার কাছে পড়তে আসে স্কুলছাত্রী ফাতেমা। সময় পেরিয়ে গেলেও মেয়ে বাসায় না ফেরায় তাকে খুঁজতে বের হন মা রোকেয়া রহমান। এরপর থেকে খোঁজ পাওয়া যাচ্ছিল না মা ও মেয়ে দুজনেরই। নিখোঁজের 3 সপ্তাহ পর বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়িটির 2য় তলার একটি ফ্ল্যাটে মিলল তাদের মরদেহ। দুর্গন্ধ ছড়ালে বাড়ির মালিক খবর দেন পুলিশে। পরে পুলিশ এসে খাটের নিচ এবং বাথরুমের ছাদ থেকে উদ্ধার করে মা ও মেয়ের অর্ধগলিত মরদেহ। আজকে তারা আমরা সিসিটিভি তাদের অস্বাভাবিক আচরণ দেখতে পাচ্ছি। তারা দরজা খুলতেছে না। তারপর জোর করে দরজা খোলার পর দেখতেছে গন্ধ। টিপুলানকে ফোন দিয়ে তাড়াতাড়ি পুলিশ আনো। এই পুলিশ আনে তারপর এই আসামি, আমরা এই ভিকটিমকে আসামি সব তাদেরকে আমরা রোকেয়া রহমানের স্বামী শাহিন আহমেদের দাবি, স্ত্রীর সন্তানকে খুঁজতে তিনি বারবার এই বাড়িতে এলেও মালিক পক্ষের কোনো সহযোগিতা পাননি। এমনকি পুলিশও তার অভিযোগে গুরুত্ব দেয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন। জিডি করতে গেছি পরে তখন বলতে কি যে আপনাকে আমার শুধু সার্চ করেছিল যে আপনার পারিবারিক কোনো সমস্যা আছে কিনা, এই জন্য তারা চলে গেছে, কোথাও পালাই আছে। 21 দিন পর্যন্ত আমি থানায় 100 বারের উপরে চলে গেছি। যারা এখন বর্তমানে যারা মানে আসামি দেয়, ওনারা গেটের ভিতরে দাঁড়িয়ে বলতেছে কি যে দেখেন স্যার ওনারা চলে গেছে, ওনার মেয়ে চলে গেছে, এখন আমাদের সার্চ করতেছে, আমরা চলে যাওয়ার পর আমাদের দায়িত্ব আর নাই। পুলিশের দাবি, অভিযোগ পাওয়ার পর থেকেই তারা নিখোঁজদের সন্ধানে তৎপর ছিলেন। আমরা ফুটেজে পাইলাম মেয়েটা বের হয়ে গেছে, যে ঘর থেকে 18:39 বের হয়ে গেছে। এই জন্য এরপরে যে ঢুকছিল আমরা সামনের সিসি ক্যামেরা ফুটেজগুলো দেখতে চাইছিলাম যে এই মেয়েটা কোন দিকে মুভমেন্ট করে। মা হচ্ছে এই বাসায় না, মা তার ভাড়াটিয়া বাসা থেকে বের হয়েছে। ওই সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করার চেষ্টা করতেছি। এদিকে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় শিক্ষিকা সহ 4 জনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। এখনো কাউকে দেখানো হচ্ছে না, জিজ্ঞাসাবাদ শুনতেছে। 3 বোনের মধ্যে একজনের বয়স 22 বছর, একজন 15 বছর, একজন 11 বছর। বড় বোন যে 22 বছর, তার হাজবেন্ড আছে। নিরাপদ মনে করে যে বাড়িতে সন্তানকে পড়াতে পাঠিয়েছিলেন মা, সেখানেই কেন এমন নৃশংস পরিণতি, সেই প্রশ্নের জবাব মেলেনি এখনো। এর মধ্যে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় লোকজন। শাহরিয়ার সৌমিক, সময় সংবাদ, ঢাকা। পদ্মা কন্যা খ্যাত জেলা রাজবাড়ী। নাম যতটা আদুরে, এ জেলার প্রতি পদ্মার আগ্রাসী রূপ ততটাই ভয়াবহ। প্রতি বছর পদ্মার ভাঙনে নাস্তানাবুদ হয়ে পড়ে জেলার প্রায় 57 কিলোমিটার নদী তীরবর্তী এলাকার মানুষ। পেঁয়াজ ও পাট উৎপাদনে দেশের শীর্ষ অবস্থানে থাকা এই জেলায় কৃষিখাতে বিপুল সম্ভাবনা থাকলেও কাঙ্ক্ষিত শিল্পায়ন বাস্তবায়ন না হওয়ায় সেই সম্ভাবনা আজও পূর্ণতা পায়নি। একইভাবে চিকিৎসা ও শিক্ষা ব্যবস্থারও কাঙ্ক্ষিত উন্নয়ন ঘটেনি এ জেলায়। আশিকুর রহমানের রিপোর্ট।
পদ্মাপাড়ের জেলা রাজবাড়ী, আদর করে যাকে ডাকা হয় পদ্মা কন্যা। নাম যতটা আদুরে, এ জেলার প্রতি পদ্মার আগ্রাসী রূপ ততটাই ভয়াবহ। প্রতি বছর পদ্মার ভাঙনে নাস্তানাবুদ হয়ে পড়ে জেলার প্রায় 57 কিলোমিটার নদী তীরবর্তী এলাকার মানুষ। স্থায়ীভাবে নদী শাসনের উদ্যোগ না থাকায় ক্ষুব্ধ নদীপাড়ের বাসিন্দারা। শত শত বাড়িঘর এই নদীতে ভেঙে চলে যাচ্ছে, ঠিক মতো নদী শাসন কেউ করে না। আমরা চাই নদীতে একটু বাইরে দিক, শাসনকে দিক, আমরা স্থানীয়ভাবে বসবাস করতে পারি। 51% মানুষের প্রধান পেশা কৃষি। সারা দেশে মোট উৎপাদিত পেঁয়াজের 14 উৎপাদন হয় এ জেলায়। পাট উৎপাদনেও দেশের মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে রাজবাড়ী, যা জেলার অর্থনীতিকে সচল রাখছে। কিন্তু কৃষির এই প্রাচুর্যও পুরো শক্তি নিয়ে দাঁড়াতে পারেনি, কারণ দীর্ঘ সময়েও গড়ে ওঠেনি কৃষিভিত্তিক কোনো শিল্প। ফলে নিশ্চিত হয়নি পণ্যের ন্যায্য মূল্য, সৃষ্টি হয়নি কর্মসংস্থানেরও। আমাদের জেলায় একটা পেঁয়াজ সংরক্ষণকার অতি জরুরি বড় পরিসরে করলে এতে কৃষকও লাভবান হবে। একটি পাট ভিত্তিক শিল্প পার্ক প্রয়োজন, এর মাধ্যমে কৃষক পাট ন্যায্য দামে বিক্রি করতে পারবে। চিকিৎসার জন্য জেলার মানুষের প্রধান ভরসা স্থল রাজবাড়ী সদর হাসপাতাল। 2020 সালে 40 কোটি টাকা ব্যয়ে শুরু হয় হাসপাতালটির 250 শয্যার 8 তলা ভবন নির্মাণের কাজ। কয়েক দফায় কাজের মেয়াদ বাড়িয়েও শেষ হয়নি কাজ। 43 জন চিকিৎসকের বিপরীতে নিযুক্ত রয়েছেন মাত্র 18 জন। জরুরি বিভাগে চিকিৎসকের দায়িত্ব পালন করছে হাসপাতালের ওয়ার্ড বয়। জনবল না থাকায় অকেজো হয়ে পড়ে আছে হাসপাতালের আল্ট্রাসোনোগ্রাম মেশিন। বর্তমানে হসপিটালে ডাক্তারের সংখ্যা কম, চোখের ডাক্তার নাই, বিভিন্ন ডাক্তার নাই। এখানে মেডিসিনের ডাক্তার না থাকার কারণে মানুষ সঠিক সেবাগুলো পাচ্ছে না। আলট্রা সহ অন্য গুরুত্বপূর্ণ টেস্টগুলো এখানে করা হয় না, এগুলো করার জন্য আমাদের বাইরে যাইতে হয়। শিক্ষা ব্যবস্থারও কাঙ্ক্ষিত উন্নয়ন ঘটেনি এ জেলায়। উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের প্রধান ভরসা স্থল রাজবাড়ী সরকারি কলেজ। তাই জেলায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠা শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রাণের দাবি। তো এখানে একটা বিশ্ববিদ্যালয় হলে আমাদের আমাদের শিক্ষার্থীদের পড়ালেখার গুণগত মান অনেক বৃদ্ধি পাবে। একটা মেডিকেল কলেজ এবং মেডিকেল একটা হাসপাতাল থাকলে এখানে শিক্ষার্থী এবং যারা জনমানুষ সাধারণ মানুষ আছে তাদের চিকিৎসার জন্য অত্যন্ত সুন্দর পরিবেশ তৈরি হবে। 1118 বর্গ কিলোমিটার আয়তনের রাজবাড়ী জেলায় সংসদীয় আসন 2টি। রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলা নিয়ে গঠিত রাজবাড়ী 1 আসন, আর পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি উপজেলা নিয়ে গঠিত রাজবাড়ী 2 আসন। 2টি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা 9,89,910 জন। আশিকুর রহমান, সময় সংবাদ, রাজবাড়ী। উপকূলীয় জেলা পটুয়াখালীতে বইছে নির্বাচনী আমেজ। চায়ের দোকানে গরম চায়ের কাপে চুমুক দিতে দিতে চলছে নির্বাচন কেন্দ্রিক আড্ডা, গল্প আর বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে পটুয়াখালী 3 আসনের ভোটারদের আশা, আকাঙ্ক্ষা ও প্রত্যাশার কথা জানাচ্ছেন শিকদার জাবির হোসেন। উপকূলীয় জেলা পটুয়াখালীতে বইছে নির্বাচনী আমেজ। চায়ের দোকানে গরম চায়ের কাপে চুমুক দিতে দিতে চলছে নির্বাচন কেন্দ্রিক আড্ডা, গল্প আর বিশ্লেষণ। এই মুহূর্তে আমি রয়েছি পটুয়াখালী 3 আসনের গলাচিপা খেয়াঘাট এলাকায়। আমরা এখানে কথা বলবো সাধারণ মানুষের সঙ্গে, জানবো তাদের আশা, আকাঙ্ক্ষা, দাবি আর প্রত্যাশার কথা। আগামী নির্বাচনে এমন একজন প্রার্থী আমরা চাই, এই দেশ যাতে ভালো চলতে পারে, গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে থাকতে পারে, যে আমাদের দেশের উন্নয়ন করবে এবং কি কোনো দুর্নীতি করবে না। সরকার যেই আসুক সাধারণ মানুষ কিভাবে চলে বা কষ্টে আছে কিনা এটার জন্য খেয়াল করে। দ্রব্যমূল্যের বাজারটা যেন একটু আমাদের নাগালের ভিতরে রাখে। নতুন সরকার আসলে যদি এই দ্রব্যমূল্যের দামটা কমাইতে পারে সেক্ষেত্রে তো সবারই ভালো হয়। একটা রিক্সার ভাড়া 250 টাকা, কামাই করি আমি 400 টাকা, 150 টাকা দিয়ে আমার সংসার চলে। কুমিল্লায় অভ্যুত্থানের সময় হাইওয়ে পুলিশের লুট হওয়া একটি অস্ত্রসহ 2টি অস্ত্র উদ্ধার করেছে র্যাব 11-এর কোম্পানি কমান্ডার সাদমান ইবনে আলম জানান, নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে মুরাদনগর থানার লাজৈর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সড়কের পাশে একটি ডোবা থেকে টেপ মোড়ানো অবস্থায় 2টি অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে একটি হাইওয়ে পুলিশের চাইনিজ রাইফেল রয়েছে। এটি জুলাই অভ্যুত্থানের সময় ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা থেকে লুট হওয়া অস্ত্র বলে ধারণা করছে র্যাব।
সকালের সময় আরও থাকছে। ট্রাম্পের হুমকির মধ্যেই গ্রিনল্যান্ডে সেনা পাঠাতে শুরু করেছে ইউরোপের বিভিন্ন দেশ। যুক্তরাষ্ট্রের অধিগ্রহণে কোনো প্রভাব ফেলবে না, সাফ জানিয়েছে হোয়াইট হাউস। সিলিন্ডার গ্যাস এখন যেন চোরাই পণ্য হয়ে দাঁড়িয়েছে। প্রকাশ্য দোকানে নয়, মুঠোফোনে দরদাম ঠিক হলে ব্যবসায়ীরা অজানা স্থান থেকে হাজির করেন এলপিজি সিলিন্ডার। মুখে সংকট বললেও এলপি গ্যাস আমদানি তথ্য বলছে ভিন্ন কথা। অতি মুনাফা লোভী ব্যবসায়ী সিন্ডিকেট তৈরি করছে কৃত্রিম সংকট। এম এ আজিমের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন নুরুল আলম নয়ন। সংকটের দোহাই দিয়ে গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীদের এ যেন ইঁদুর বিড়াল খেলা। দোকানগুলোতে শুধুই খালি সিলিন্ডার, বলা হচ্ছে গ্যাস নেই। গ্যাসের সংকট, কাস্টমার এসে বারবার বিরক্ত করে, এজন্য গ্যাসটা বন্ধ রাখছি। তবে মুঠোফোনে দ্বিগুণ দামে মেলে গ্যাস সিলিন্ডার প্রাপ্তির আশ্বাস। আমার কাছে নাই, তবে আমি একটু ট্রাই করে দেখতে পারবো, যদি বেশি জরুরি দরকার লাগে। সকালে একজনের টাইনা দিয়েছিলাম, 2500 টাকা বিক্রি করছে। একটি দুটি নয়, আসে ভ্যান ভর্তি গ্যাস সিলিন্ডার। তবে সময় টিভির ক্যামেরা দেখে ছুটতে থাকেন দিক বিদিক। পরে আমার হতে হবে, আমার হতে হবে। পরে ব্যবসা করতে পারবো না, পরে আমার ব্যবসা করতে পারবেন না। কইবো কেন? আরে ভাই সরি ভাই, আমি সরি ভাই। কেন? শুধু খুচরা দোকান নয়, এমন ইঁদুর বিড়াল খেলা চলে সরবরাহকারীর গোডাউনেও। গোপনে টঙ্গীর নতুন বাজারের একটি গোডাউনে সময় সংবাদ। সেখানে ভর্তি সিলিন্ডার, পুরোদমে চলছে বেচা বিক্রি। 5 মিনিট পর ক্যামেরা নিয়ে ঢুকতেই লাপাত্তা সব। গোডাউনের দরজায় ঝুলিয়ে দেয়া হয় তালা। কৌশলে ভেতরে ঢুকলে দেখা মেলে গ্যাস ভর্তি সিলিন্ডারের। এবার সংকট নয়, ড্যামারেজের দোহাই দিয়ে দাম বৃদ্ধির দাবি সরবরাহকারীর। সমস্যা হইল কি, আমাদের একটা গাড়ি গেলে আপনার 10 দিন 12 দিন বসে থাকে, ওইটার একটা ড্যামারেজ দিতে হয়। যেমন কিছুদিন আগে আরো 4 তারিখে না 5 তারিখে একটা গাড়ি পেয়েছিলাম, প্রায় 60,000 টাকা ড্যামারেজ দিছি। নিত্য প্রয়োজনীয় সিলিন্ডার গ্যাস নিয়ে এমন অবস্থা চলছে দেশ জুড়ে। দোকানে পাইবেন না, ফোনে ফোনে যোগাযোগ করে পাইবেন। 2200, 2000, 2500 যার টন যা নিয়ে পারে। দোকান ভর্তি খালি সিলিন্ডার, বলা হচ্ছে গ্যাস সিলিন্ডারের সংকট। অথচ বাড়তি টাকা দিলে ঠিক দোকানের সামনে থেকেই মিলছে গ্যাস সিলিন্ডার। কৃত্রিম এ সংকটের কারণ আসলে কি, সে প্রশ্নেরই উত্তর মেলাবো আমরা। 12 কেজির একটি সিলিন্ডার গ্যাস নির্ধারিত দামে বিক্রি করলে খুচরা ব্যবসায়ীর লাভ হয় 50 টাকা। এতে একজন খুচরা বিক্রেতা প্রতিদিন 200 সিলিন্ডার বিক্রি করলে লাভ হয় 10,000 টাকা। তবে সংকট ধরে রেখে বিক্রি করলে প্রতিটিতে লাভ করতে পারেন 800 থেকে 1000 টাকা। এতে লাভের অঙ্ক দাঁড়ায় 1.5 থেকে 2 লাখ টাকা। সে হিসেবে সংকট ধরে রেখে সারা দেশে 4 কোটি গ্রাহকের থেকে লাভ করছেন প্রায় 32,000 কোটি টাকা। এভাবে ভোক্তার পকেট কাটলেও ভোক্তা অধিদপ্তর বলছে একটি বড় সিন্ডিকেট কাজ করছে সংকট তৈরির পেছনে। সুযোগটা নিয়েছে কিছু অসৎ ব্যবসায়ী, দেখা যাচ্ছে তারা হয়তো কোনো জায়গায় মজুদ রয়েছে, তাদের মজুদ রয়েছে যারা বেশি টাকা দিচ্ছে তারা ঘেঁষ পাচ্ছে। এই বিষয়টা এবং সংকট সরবরাহ সবকিছু মিলিয়ে একটা বিষয় জড়িত। এলপিজি আমদানি নিয়ে পিআইডির তথ্য বলছে গত নভেম্বর মাসে 1,05,000 মেট্রিক টন এলপি গ্যাস আমদানি করা হয়। তখনও সংকট হয়নি। তবে পরের মাসে আরও 22,000 মেট্রিক টন বেশি গ্যাস আমদানি হলেও শুরু হয় সংকট। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। এলপিজি সরবরাহ সংকটে যখন বন্ধ হতে বসেছে অনেক গ্যাসের চুলা, তখন যেন পোয়া বড় বৈদ্যুতিক চুলা কুকারের। আমদানিকারকরা জানাচ্ছেন মাসখানেক ধরে চাহিদা বেড়েছে 3 গুণ। তবে দাম বাড়েনি বলে তারা দাবি করলেও বাজারের চিত্র ভিন্ন। খুচরা বিক্রেতারা বলছেন যোগান কমে যাওয়ায় বেড়েছে মূল্য। তবে দাম নিয়ে কোনো মাথা ব্যথা নেই ক্রেতাদের। অন্তরা সেনের রিপোর্ট। বিভিন্ন ব্র্যান্ডের বৈদ্যুতিক চুলা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আসা ক্রেতা দর্শনার্থীরা। কারণ একদিকে রয়েছে মূল্য ছাড় পাওয়ার সুযোগ, অন্যদিকে রয়েছে এলপিজির সরবরাহ সংকটে গ্যাসের চুলা বন্ধ হয়ে যাওয়ার বিড়ম্বনা। গ্যাসের অল্টারনেট তো অপশন রাখা লাগবে, খাইতে তো হবে না। ইলেকট্রিক চুলা হলে রান্নাটা একটু কমফোর্টেবল হয়, ঘরে বসে রান্না করা যায়। ইলেকট্রিক্যাল চুলাটা কারণ গ্যাসের সংকট তো, তার জন্য ওইটা দেখতে আসছি, যদি বা দামে বনে বা কিছু অফার দেয় তাহলে কিনবো।
বিক্রেতারা জানান এখানেও কঠিন হয়ে পড়ছে চাহিদা মতো যোগান নিশ্চিত করা। স্টোর রুমের যা ছিল সব বিক্রি করে ফেলেছি এবং ডিসপ্লেতে যা ইনফ্রারেড এবং ইন্ডাকশন চুলা ছিল সবগুলো বিক্রি করে ফেলেছি। শুধু মেলাই নয়, রাজধানীর মার্কেটগুলোতেও বেড়েছে বৈদ্যুতিক চুলা কুকারের চাহিদা। আগে যেখানে একদিনে ৫-৬টি চুলা বিক্রি হতো, বর্তমানে হচ্ছে ১৫ থেকে ২০টি। বাড়তি দামেই বাড়তি চাহিদা মেটাচ্ছেন বলে অকপটে জানান খুচরা বিক্রেতারা। চুলার দাম ধরেন আগে থেকে এখন একটু বাড়তি, চাহিদা বাড়ার সাথে সাথে এগুলো দাম বেড়ে যায়। আগে সেল হইতো আপনার 10-12টা, এখন 15-20টা সেল হইতেছে। আমাদের দরকার হলো ধরেন 100 পিস, আমাদের কাছে আসছে 50 পিস। এই কারণে এগুলোর মনে করেন মালের দাম বেশি, আমরা ঠিকমতো সাপ্লাইও দিতে পারতেছি না। ৩ গুণ চাহিদা বৃদ্ধির কথা জানালেও পাইকারিতে দাম বাড়েনি বলে দাবি আমদানিকারকদের। অনেক ধরনের চুলা বাড়তি দামেও মিলছে না, এমন সংকটের কথাও জানান তারা। চাহিদা আছে কিন্তু মার্কেটে এখন ডিমান্ড অনুযায়ী সাপ্লাই নেই, অনেকেরই স্টক শেষ হয়ে গেছে। রানিং অবস্থায় যদি আমরা 25% বিক্রি করি, এই গ্যাস সংকটের কারণে মনে হয় আমার কাছে মনে হয়েছে যে আরো 3 গুণ বৃদ্ধি পেয়েছে। চাহিদা বাড়লেও বাড়তে পারে দাম। অর্থনীতির এই সাধারণ তত্ত্ব যেন অতিরিক্ত দামের চাপে ভোক্তাদের না ফেলে, সেদিকে সরকারের নজরদারি বাড়ানোর তাগিদ সংশ্লিষ্টদের। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। বাজারে কম দাম থাকায় উৎপাদন খরচের চাইতেও কম দামে ডিম ও মাংস বিক্রি করতে বাধ্য হচ্ছেন টাঙ্গাইলের প্রান্তিক খামারিরা। তাদের দাবি, টানা দরপতনে দেউলিয়া হওয়ার পথে অনেক খামারি। সংকট সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রাণী সম্পদ অধিদপ্তরের। কাদের তালুকদারের তথ্য, রাশেদ খানের ছবিতে রিপোর্ট। প্রায় ১ মাস ধরে ক্রেতাদের হাতের নাগালে ডিম ও পোল্ট্রি মুরগির দাম। এতে ভোক্তারা স্বস্তিতে থাকলেও লোকসানে প্রান্তিক খামারিরা। টাঙ্গাইলের খামারিদের দাবি, মুরগির খাবারের দাম বাড়ার কারণে উৎপাদন খরচের চাইতেও কম মূল্যে ডিম ও মুরগি বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। এতে দেউলিয়া হওয়ার পথে অনেক খামারি। খাবার দাম বেশি, ওষুধের দাম বেশি, সবের দাম বেশি। ডিমের দাম 7 টাকা, খাদ্যের দাম অনেক বেশি। এক বস্তা খাদ্য আমাদের ২৭০০-২৮০০ টাকায় কিনতে হয়। আমার এই খামারে এখন বর্তমানে প্রতিদিন আমার ৪,০০০ টাকা লস যায়। ডিমের বর্তমানে যে দাম, প্রত্যেক ডিমে 2 টাকার উপরে লস। এভাবে চলতে থাকলে আসলে টিকে থাকা সম্ভব না আমাদের। অর্থনীতিবিদরা বলছেন, প্রান্তিক খামারিরা ক্ষতিগ্রস্ত হলে বহুমুখী নেতিবাচক প্রভাব পড়বে গ্রামীণ অর্থনীতি ও সামাজিক নিরাপত্তায়। প্রান্তিক চাষিদের উৎপাদন খরচের একটা অংশ সরকার বেয়ার করতে পারে, যেটাকে বলা হয় ভর্তুকি বা সাবসিডি। সেইটা করলে প্রান্তিক চাষি দেখা যাচ্ছে তার 10 টাকা ব্যয় হলে সরকার যদি বলে যে 3 টাকা সরকার দিবে, তাহলে তার উৎপাদন খরচ থাকতেছে 7 টাকা। তো তাহলে সে যদি 10 টাকায় ব্যয় করে, তাহলে ওই 3 টাকা তার লাভ হচ্ছে। এতে জনগণেরও স্বস্তি আসবে, ডিমের বাজারও স্থিতিশীল হবে, প্রান্তিক চাষিরাও বাঁচবে। খামারিদের সংকট সমাধানে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রাণী সম্পদ অধিদপ্তরের। আমাদের তরফ থেকে খামারিদেরকে আমরা শতভাগ সহযোগিতা করার চেষ্টা করছি এবং পাশাপাশি আমরা খামারিদের জন্য আমাদের অধিদপ্তরে আমরা যোগাযোগ করছি এবং অধিদপ্তর আন্তঃমন্ত্রণালয় বৈঠকের মাধ্যমে এই ব্যাপারে রোজার আগে আমি আশা করব এক ধরনের স্থায়ী সমাধান হবে বলে আমি আশা করি। খামারিরা বলছেন, নানা সংকটে 1.5 যুগের ব্যবধানে টাঙ্গাইলে 80% পোল্ট্রি ফার্ম বন্ধ হয়ে গেছে। সময় সংবাদ, টাঙ্গাইল। 2 বছরের মধ্যে 5 ব্যাংকের আমানতকারীরা টাকা ফেরত পেতে শুরু করবেন বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। আন্তর্জাতিক নিয়ম মেনে 2 বছরের আমানতে কোনো মুনাফা পাবেন না বলেও জানান তিনি। তবে ভুয়া অডিটের মাধ্যমে ব্যাংকগুলোকে লাভজনক দেখানো অডিটররাও ছাড় পাবে না। একীভূত হওয়া 5 ব্যাংক যেন একটি শূন্যের উপর দাঁড়িয়ে। ব্যাংকগুলোর অডিট প্রতিবেদন বলছে, গত কয়েক বছর ভুয়া তথ্য দিয়ে লাভজনক দেখানো ব্যাংকগুলো ছিল মূলত অন্তঃসার শূন্য। 5 ব্যাংকে আমানতকারীদের প্রায় 1,42,000 কোটি টাকার জমার বিপরীতে ঋণ রয়েছে 1,93,000 কোটি টাকা, যার বড় অংশই ব্যাংকে ফেরানো প্রায় অসম্ভব। এমন বাস্তবতায় ভুয়া অডিট রিপোর্ট দেয়া ঋণদাতা কর্মকর্তা ও অডিটরদের উপর চটেছে বাংলাদেশ ব্যাংক। অডিটরদের নাম উল্লেখ করে শাস্তি চেয়ে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে নাম। আমরা অলরেডি তাদেরকে আইডেন্টিফাই করেছি। আমরা অর্থ মন্ত্রণালয়ে আমরা তাদের নাম পাঠিয়েছি। তাদেরকে আমরা প্রপোজ করেছি
শাস্তির ব্যবস্থা করার জন্য। এখনই বলবো না কোন শাস্তি, বাট ভালোই শাস্তি। বৃহস্পতিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে গভর্নর জানান, শরিয়াহ বোর্ডের সঙ্গে সভার সিদ্ধান্ত অনুযায়ী 2024-25 সালে ব্যাংকগুলো লোকসানে থাকায় শরিয়াহ আইন অনুযায়ী কোনো মুনাফা পাবেন না আমানতকারীরা। একই সাথে আগামী 2 বছরের মধ্যে সম্পূর্ণ আমানত ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরুর বিষয়েও আশাবাদ জানান গভর্নর। এখন থেকে যে টাকা জমা হচ্ছে 1 তারিখের পর থেকে, সেই টাকার উপর কিন্তু কোনো বিধিনিষেধ নাই। নতুন আমানতের পুরোপুরি অর্থই তারা ফেরত দিতে পারবে। পুরনো আমানতের অর্থ 2 বছরের মধ্যেই সম্পূর্ণভাবে তারা ফেরত দিতে পারবেন। জাস্ট একটু ধৈর্য ধরতে হবে, কারণ একসাথে টাকা তুললে পরে কোনোদিন কোনো ব্যাংক টিকে থাকতে পারে না। এই মুহূর্তে প্রায় 12,000 কোটি টাকা লেনদেনের জন্য রাখা হয়েছে। ফলে শাখাগুলোতে আমানতকারীদের খালি হাতে ফেরার সুযোগ নেই বলে জানান গভর্নর। তবে কিছু ব্যাংকের শাখায় অস্থিরতা তৈরির খবরে আমানতকারীদের সচেতন থাকার পরামর্শ বাংলাদেশ ব্যাংকের। কোন ব্রাঞ্চ উইল টেক देम টু টাচ, বিকজ সবার কাছে আমি বলি, আমাদের 12,000 কোটি টাকা নিয়ে আমরা বসে আছি। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। কিশোরগঞ্জে ব্যস্ত সড়কে নেই কোনো ফুটপাত। ভাঙাচোরা রাস্তায় দুই পাশে দাঁড়িয়ে আছে আবাসিক গ্যাস সংযোগের রাইজার। দুর্ঘটনা এড়াতে বন্ধ রাখা হয়েছে সড়কের নির্মাণ কাজ। গ্রাহকদের অভিযোগ, গ্যাস লাইন সরাতে দাবি করা হচ্ছে বিভিন্ন অঙ্কের টাকা। এদিকে একে অপরের উপর দায় চাপিয়ে দিচ্ছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এবং সড়ক বিভাগ। নূর মোহাম্মদের তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। লাল কাপড় দিয়ে মুড়িয়ে রাখা হয়েছে ঝুঁকিপূর্ণ গ্যাস লাইন। কিশোরগঞ্জ জেলা শহরের একরামপুর রেলগেট থেকে সতাল পর্যন্ত সড়কে কিছু দূর পরপরই চোখে পড়বে এমন আবাসিক গ্যাস সংযোগের রাইজার। বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় বন্ধ আছে সড়ক নির্মাণ প্রকল্পের কাজ। আবাসিক গ্যাস লাইন সরাতে নেওয়া হচ্ছে না কোনো উদ্যোগ। গ্রাহকদের কাছে দাবি করা হচ্ছে বিভিন্ন অঙ্কের টাকা। রাস্তা ঘোরাঘুরির পরে আমাদেরকে বলা হয়েছিল যে গ্যাসের কাজ ওনারা করে দিবে, পানির লাইন যথারীতি করে দিবে। তিতাস গ্যাস ইতিমধ্যে বিভিন্ন লোকজনের কাছ থেকে বিভিন্নভাবে তারা টাকা দাবি করছে। আমাদেরকে একটা অ্যামাউন্ট বলে যে একটা রাইজার সরাইতে অফিস সরাই দিবে না, আপনারা নিজ খরচ এটা সরাবেন। একটা লাইনে 50,000 টাকা করে আমাদেরকে দিতে হবে। 3 মাস যাবৎ মনে হয় লাইনগুলো সরাবে বলতে, কিন্তু লাইন কোনো সরানো হচ্ছে না। সড়কের দুই পাশে 65টি ঝুঁকিপূর্ণ আবাসিক গ্যাস সংযোগের রাইজার ও পাইপ সরিয়ে দিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষকে 6 দফা চিঠি দেওয়ার পরও কোনো কাজ হয়নি। উল্টো সড়ক বিভাগের কাছে দাবি করেছে ক্ষতিপূরণ। এমনকি গ্যাস লাইন স্থাপনের কোনো অনুমোদনও দেখাতে পারেনি তারা। এই বিষয়ে আমরা উন্নয়ন সমন্বয় সভা থেকে শুরু করে তিতাস গ্যাসের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দিয়েছি। ওনারা আমাদেরকে আশ্বাসও দিয়েছে এটা খুব দ্রুত সরিয়ে নেবে, কিন্তু অদ্যাবধি এখনও রাইজারগুলি সরিয়ে না নেওয়ায় আমাদের উন্নয়ন কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। গ্রাহকদের নিজ খরচে গ্যাস লাইন সরাতে হবে বলে জানান তিতাস গ্যাসের সংশ্লিষ্ট কর্মকর্তা। ব্যয়গুলো গ্রাহকদেরই গ্রহণ করতে হবে, যেহেতু যখন কানেকশন নিয়েছে তারা তখন কিন্তু তারা নিজ খরচে এই কানেকশনগুলো গ্রহণ করছে। রোডসের কাছে আমরা চাইলাম যদি গ্রাহকদেরকে একটু সেভ করা যেত, কিন্তু রোডস তো দিচ্ছে না। কিশোরগঞ্জ করিমগঞ্জ চামড়াঘাট সড়ক জেলা মহাসড়কে যথাযথ মানে উন্নীতকরণ সহ 6 যশোদল 1400 বাজার সংযোগ সড়ক নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করছে জেলা সড়ক বিভাগ। সময় সংবাদ, কিশোরগঞ্জ। টানা শৈত্যপ্রবাহে পটুয়াখালীর জনজীবন বিপর্যস্ত। হাসপাতালে বেড়েছে ঠান্ডাজনিত রোগী। বিস্তারিত জানাতে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী মোহাম্মদ মনির হোসেন বাদল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। টানা কয়েকদিনের শৈত্যপ্রবাহে কাঁপছে দক্ষিণের জনপদ। সকালে কুয়াশায় আচ্ছন্ন হয়ে যাচ্ছে পুরো জেলা এখানে। আর এই তীব্র শীতে কিন্তু পটুয়াখালী জেলা কিন্তু শিশু রোগীর সংখ্যা কিন্তু বেড়েই চলছে। আমরা আজকে রয়েছি এই যে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে এসে দেখতেছি চিত্রটা সম্পূর্ণ অন্যরকম। কারণ বিগত বছরগুলোতে যে পরিমাণ শীতে রোগী থাকতো, কিন্তু বর্তমান এবছরে কিন্তু শীতের তীব্রতা বাড়ায় কিন্তু রোগীর সংখ্যাও কিন্তু বেড়ে গেছে। আমরা এই যে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু দেখতে পাচ্ছেন যে এই শিশু ওয়ার্ডে কিন্তু 40টি বেড রয়েছে। আর এই 40টি বেডের বিপরীতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে 93 জন শিশু রোগী কিন্তু ভর্তি রয়েছে। অর্থাৎ একটি বেডে কিন্তু 2 জন শিশু থেকে 3 জন শিশু কিন্তু এখানে চিকিৎসা নিচ্ছে। তবে এখানে যারা রোগীরা, যারা মায়েরা আছেন, মায়েরা কিন্তু নানা অভিযোগ করছেন। তারা বলছেন যে একটি বেডে যদি 2 জন শিশু চিকিৎসা নেয় তাহলে মায়েরা থাকে কোথায়? আবার অনেক শিশু চিকিৎসা নিতে এসে বেড থেকে পড়ে যাচ্ছেন। আসলে এই বিষয়ে
বিষয়ে কিন্তু আমি পটুয়াখালী যে মেডিকেল কলেজ হাসপাতালে যে তত্ত্বাবধায়ক রয়েছে দিল্লুবা ইয়াসমিন লিজা, আমি তার সাথে কথা বলেছি। তিনি যে বিষয়টা জানিয়েছে যে পটুয়াখালীতে পাশে একটি পার্শ্বসজ্জা যে হসপিটালটি, এটি কাজ চলমান রয়েছে। এটি কাজ যদি শেষ হয়ে যায় তাহলে হয়তো এই যে সেখানে শিশু ওয়ার্ডের প্রচুর বেড রয়েছে এবং সেখানে পর্যাপ্ত পরিমাণ শিশু তারা সেবা দিতে পারবে। আর আমি কিছুক্ষণ আগে এখানে যে স্টাফ নার্স, সিনিয়র স্টাফ নার্স যারা চিকিৎসা দিচ্ছে তাদের সাথে কথা বলেছি। তারা যে বিষয়টা জানিয়েছে, একদিকে তারা চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে, আর অপরদিকে তারা মায়েরা এবং শিশুরা চিকিৎসা নিতে হিমশিম খাচ্ছে। আসলে উভয় সমস্যা সৃষ্টি হচ্ছে এক বেডের কারণে। আর বিগত বছর যে শীতে যে পরিমাণ ঠান্ডা ছিল, বর্তমান বছরে শীতের তীব্রতা কিন্তু একটু বেড়ে গেছে, যার কারণে কিন্তু শিশু রোগীর সংখ্যাও বেড়ে গেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে নিউমোনিয়া, ডায়রিয়া, ঠান্ডা, শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে কিন্তু শিশু ভর্তি রয়েছে। আসলে এখানে আমরা যে ডাক্তাররা, শিশু বিশেষজ্ঞ রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা যে বিষয়টা জানিয়েছে, এই ঠান্ডার সময় মায়েদের বেশি সচেতন হতে হবে। মায়েরা সচেতন হলেই শিশুরা সুস্থ থাকবে। আর পটুয়াখালীতে গত নভেম্বর এবং ডিসেম্বর এবং এই জানুয়ারির আজকে 16 তারিখে 2 জন রোগী কিন্তু এখানে মৃত্যুবরণ করেছে। এই ছিল পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমার কাছে ঠান্ডা জনিত কারণে শিশু ওয়ার্ডের সর্বশেষ খবর। পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী মনির হোসেন বাদল। কুকুর বা বিড়ালের কামড়ে আক্রান্ত হয়ে হাসপাতালে গিয়ে মিলছে না প্রতিষেধক। গত 15 দিন ধরে গোপালগঞ্জের সরকারি হাসপাতালগুলোতে বন্ধ রয়েছে অ্যান্টি র্যাবিস ভ্যাকসিনের সরবরাহ। কোনো ফার্মেসিতে ভ্যাকসিন মিললেও কিনতে হচ্ছে চড়া দামে। চিকিৎসা না পেয়ে চরম ঝুঁকি নিয়ে ফিরে যাচ্ছেন আক্রান্তরা। কর্তৃপক্ষের দাবি, সরবরাহ না থাকায় দেওয়া সম্ভব হচ্ছে না সেবা। জয়ন্ত শিরালির রিপোর্ট, ছবি তুলেছেন HM মানিক। হাসপাতালের করিডোরে উৎকণ্ঠা আর চোখে মুখে আতঙ্কের ছাপ। হাসপাতাল থেকে ফার্মেসিতে ছোটাছুটি, উদ্দেশ্য প্রাণঘাতী জলাতঙ্ক থেকে বাঁচতে একটি প্রতিষেধক। কিন্তু গত 15 দিন ধরে গোপালগঞ্জে আক্রান্তদের চিত্র কেবলই হতাশার। কুকুর, বিড়াল বা বন্যপ্রাণীর কামড়ে আক্রান্তদের বছর জুড়ে সরকারি হাসপাতাল থেকে বিনামূল্যে সেবা মিললেও বর্তমান চিত্র ভিন্ন। সরবরাহ না থাকায় বাধ্য হয়ে রোগীরা ছুটছেন ফার্মেসিতে। কোনো ফার্মেসিতে ভ্যাকসিন মিললেও কিনতে হচ্ছে চড়া দামে। পুরো জেলা জুড়েই তৈরি হয়েছে এক বাস্তব সংকট। কামড় দিয়েছে, হাসপাতালে আসছি, হাসপাতালতে বলছে যে আমাদের ভ্যাকসিন সাপ্লাই নাই। ভ্যাকসিন আমাদের সাপ্লাই নেই বেশ কিছুদিন ধরে। এই দোকানে বলছে যে পাওয়া যাবে না, তারপরে বলে পাওয়া যাবে। 800 টাকা যদি হয় তাহলে পাওয়া যাবে। কিছু অসাধু ব্যবসায়ী যারা আছে তারা এটা সুযোগ নেওয়ার চেষ্টা করতেছে, তারা এগুলো বেশি রাখতে পারে। সংকটের কারণ জানাতে না পারলেও সতর্ক থাকার পরামর্শ হাসপাতাল কর্তৃপক্ষের। আর ভ্যাকসিনের দাম বেশি নেওয়া হলে ব্যবস্থা গ্রহণের কথা জানান সিভিল সার্জন। আগে যেখানে আমরা প্রতি সাপ্লাইয়ে 600-700 করে পাতাম, সেখানে আমরা এখন 200-300 পাই। সেটাও আমাদের এই মুহূর্তে সেটাও সাপ্লাই বন্ধ হয়ে গেছে। সবাইকে নিয়ে আমরা আদৌ পরিচালনা করবো এবং কোথাও যেন দাম বেশি নিতে না পারে সেই ব্যবস্থা নেব। সরবরাহ থাকাকালীন সময়ে জেলার হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতি মাসে অন্তত 6000 আক্রান্তকে দেওয়া হতো অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন। জলাতঙ্ক এমন এক রোগ যার লক্ষণ একবার প্রকাশ পেলে মৃত্যু প্রায় অনিবার্য। আর সেই মৃত্যুর হাত থেকে বাঁচার একমাত্র উপায় এই অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন। কিন্তু বেশ কিছুদিন ধরে চলা টিকার এই হাহাকার সাধারণ মানুষের জীবনকে ঠেলে দিয়েছে চরম ঝুঁকির মুখে। জয়ন্ত শিরালি, সময় সংবাদ, গোপালগঞ্জ। খেজুর রস, খেজুর গুড়, দক্ষিণের দ্বার মাদারীপুর। ভেজাল গুড়ের কারণে জেলার এই ব্র্যান্ডিং আজ বিলুপ্তের পথে। রং, চিনি আর বিষাক্ত কেমিক্যাল দিয়ে বানানো গুড় খাঁটি খেজুর গুড় বলে বিক্রি হচ্ছে হাটবাজারে, যা খেলে হতে পারে কিডনি বিকল সহ ক্যান্সারের মতো মরণ ব্যাধি। যদিও ব্যবস্থা নেওয়ার গতানুগতিক আশ্বাস জেলা প্রশাসনের। সঞ্জয় কর্মকার, অভিজিতের রিপোর্ট, ছবি তুলেছেন শাহাদাত আকন। দুপুর গড়িয়ে বিকেল, পূবের সূর্য তখন পশ্চিমের দিকে অস্ত যাচ্ছে। ঠিক সে সময়ে খেজুর গাছের পরিচর্যা শেষে গাছে গাছে রসের হাড়ি বসাতে ব্যস্ত গাছিরা। এ দৃশ্য মাদারীপুর জেলার বিভিন্ন এলাকার। পরদিন কাকডাকা ভরে গাছ থেকে নামানো হয় রস, যা দিয়ে তৈরি হয় খাঁটি গুড়। কিন্তু চাহিদা বেশি হওয়ায় রং, চিনি আর বিষাক্ত কেমিক্যাল দিয়ে তৈরি ভেজাল গুড়ে ছয়লাভ পুরো জেলা। আখের গুড় ভেঙে তার সঙ্গে রং, চিনি আর বিষাক্ত কেমিক্যাল মিশিয়ে কালিকাপুর, সর্দারকান্দি, জাফরাবাদ,
তাল্লুক, ঘটমাজি, জিকরহাটি, মোস্তফাপুর সহ জেলার অন্তত 25 থেকে 30টি এলাকায় তৈরি হয় গুড়, যা ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামগঞ্জের হাট বাজারে। দেখে বোঝার উপায় নেই কোনটি আসল আর কোনটি বা নকল গুড়। ভেজাল গুড় কিনে প্রতারিত হচ্ছেন ক্রেতা। 32-35 টাকা গাছ কাটিয়ে নামছি, আর এখন সেই জায়গায় গাছ কাটি 10টা 12টা। ভেজাল তো কিছু অবশ্যই আছে, এই জন্য এটার বদনাম ছড়াই যাচ্ছে। অনেক ঝুঁকি এগুলো, মানে কিছু কিছু জায়গায় আমরা দেখি মানে পুরোটাই আর কি কেমিক্যালের। কিছু কিছু অসৎ ব্যবসায়ী আছে, এগুলো যদি আমাদের বলে এখানে হালকা একটু চিনি আছে, রসের ভিতরে চিনি দেই, অন্য কোনো কিছু নাই। স্বাস্থ্য বিভাগ বলছে ভেজাল গুড় খেলে হতে পারে কিডনি বিকল সহ মরণব্যাধি ক্যান্সারও। আমরা যে কোনো খাবার যখন গ্রহণ করি তখন তার সার অংশ কিন্তু আমাদের শরীরে যায়, যা স্বাস্থ্য উপকার হয়, কিন্তু যখন ভেজাল থাকে তা সেইগুলো তো আমাদের ক্ষতি করে। এমন পরিস্থিতিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনার কথা জানায় জেলা প্রশাসন। আমাদের যারা ভোক্তা আছে তাদেরকে সচেতন করুন যে এইভাবে ভেজাল গুড় হচ্ছে এবং সেটার কোনো ক্ষতিকর দিক আছে কিনা সেগুলো সহ সম্প্রচার করলে হয়তো আমাদের ভোক্তা পর্যায়ে তারা সচেতন হবে। সেক্ষেত্রে আমরা হয়তো একটা অনৈতিক কর্মকাণ্ড থেকে আমাদের গ্রুপটাকে আমরা বিরত রাখতে পারবো। তথ্য বলছে যেখানে 1 কেজি খাঁটি গুড়ের দাম 1000 থেকে 1200 টাকা, সেখানে জেলার বাইরেও নাটোর, রাজশাহী, রাজবাড়ী সহ বিভিন্ন জেলা থেকে আসা ভেজাল গুড় বিক্রি হচ্ছে 250 থেকে 300 টাকায়। রক্ষণাবেক্ষণের অভাব আর ইটভাটায় জ্বালানি হিসেবে ব্যবহার করায় প্রতিনিয়তই কমছে খেজুর গাছের সংখ্যা। তাই জেলার ঐতিহ্য ধরে রাখতে নতুন করে খেজুর চারা রোপণের দাবি জানিয়েছেন জেলাবাসী। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণে নিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি ধামকির মধ্যেই দ্বীপটিতে সেনা পাঠাতে শুরু করেছে ইউরোপের বিভিন্ন দেশ। এরই মধ্যে গ্রিনল্যান্ডে অন্তত 28 সেনা পাঠিয়েছে ফ্রান্স ও জার্মানি। দ্বীপটির নিরাপত্তা নিয়ে ট্রাম্পকে আশ্বস্ত করতে পদক্ষেপ বলছেন সংশ্লিষ্টরা। এদিকে ডেনমার্ক ও তার মিত্রদের এমন উদ্যোগেও ট্রাম্পের গ্রিনল্যান্ড অধিগ্রহণে কোনো প্রভাব ফেলবে না বলে সাফ জানিয়েছে হোয়াইট হাউস। বেশ কিছুদিন ধরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দ্বীপ গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণে নেয়ার বিষয়ে জোর দিয়ে আসছেন। এর মধ্যেই যৌথ মহড়ায় অংশ নিতে দ্বীপটিতে পৌঁছেছেন ফ্রান্স, জার্মানি সহ ইউরোপের কয়েকটি দেশের সেনারা। তালিকায় রয়েছে যুক্তরাজ্য, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড ও নেদারল্যান্ডসেরও নাম। এর আগে ডেনমার্ক, গ্রিনল্যান্ড ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া আলোচনায় ট্রাম্প প্রশাসন ও ইউরোপীয় মিত্রদের মধ্যে মতবিরোধ স্পষ্ট হওয়ার পর আর্কটিক দ্বীপটির নিরাপত্তা জোরদার করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এদিকে আর্কটিক দ্বীপটিতে নিজস্ব সামরিক উপস্থিতি বাড়ানোর কথা জানিয়েছে ডেনমার্কও। ড্যানিশ প্রধানমন্ত্রী জানিয়েছেন গ্রিনল্যান্ডের সুরক্ষা পুরো ন্যাটো জোটের জন্য গুরুত্বপূর্ণ। চীন, রাশিয়ার হুমকি থাকা সত্ত্বেও ডেনমার্ক গ্রিনল্যান্ড পরিস্থিতি সামাল দিতে সক্ষম বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। এদিকে রাশিয়া ও চীন গ্রিনল্যান্ডকে হুমকি দিচ্ছে। পশ্চিমা দেশগুলোর এমন দাবি তীব্র সমালোচনা করেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। মস্কো বা বেইজিং কখনোই গ্রিনল্যান্ড দখলের কোনো পরিকল্পনার কথা বলেনি বলে সাফ জানান মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। পশ্চিমাদের এমন মনোভাব কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও জানান তিনি। এমন অবস্থায় যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের প্রতিনিধিদের বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে দাবি করেছে হোয়াইট হাউস। এক ব্রিফিংয়ে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লিভিট জানান, ইউরোপে সেনা মোতায়েন প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্ত গ্রহণ অর্থাৎ গ্রিনল্যান্ড অধিগ্রহণের ব্যাপারে কোনো প্রভাব ফেলবে না। এমনকি ট্রাম্প বল প্রয়োগ করে দ্বীপটি নেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি বলে জানান লেভিট। নাসরিন রুমি, সময় সংবাদ। দিনভর নাটকীয়তার পর বিপিএল মাঠে গড়ানোর সিদ্ধান্ত এলো। বিসিবি, ফ্র্যাঞ্চাইজি আর ক্রিকেটারের 4 ঘন্টার ম্যারাথন বৈঠক শেষে সমঝোতায় আসে সব পক্ষ। সবকিছুকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে ভক্তদের কাছে ক্ষমা আর বিতর্কিত পরিচালককে জবাবদিহিতার আওতায় আনার আশ্বাস দিয়েছে বোর্ড ক্রিকেটাররা। তবে এত সব নাটকের পরে বিপিএলে আগ্রহ হারিয়ে ফেলেছে বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ। প্রথমে বয়কট, এরপর অব্যাহতি শেষে ভাঙচুর আর লাঠিচার্জ। বাংলাদেশ ক্রিকেটে আরও একটা নাটকীয় দিন পার। সমর্থক, পৃষ্ঠপোষকদের চরম ভোগান্তির পর অবশেষে সমঝোতায় আসলো বোর্ড আর ক্রিকেটাররা। নতুন সূচিতে মাঠে গড়াবে 4 ম্যাচ। 18 পর্যন্ত বডিলি শিফট করে নিয়ে যাচ্ছি। তো আপনারা একটু, আপনাদের রিকোয়েস্ট করবো, এটা একটু আপনারা জনগণ, আমাদের সাপোর্টারদের জানিয়ে দিবেন যে আজকের ম্যাচটা
কালকে হবে, কালকের ম্যাচটা পরশু হবে, আর পরশুর ম্যাচটা তার 18 তারিখে হবে। অব্যাহতির পরেও মাঠে ক্রিকেট না গড়ানোয় যোগাযোগের অভাবকে দায়ী করেছে ক্রিকেটাররা। ভক্তদের ভোগান্তিতে ক্ষমা প্রার্থনা। ওই সময় আমাদের এমন কোনো জায়গায় পৌঁছাতে পারিনি যেটার কারণে আমরা দ্বিতীয় ম্যাচে যেতে পারি। এটা আসলে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ছিল, এটা আমাদের কারোরই কাম্য ছিল না। আমাদের সকল প্লেয়ারদের তরফ থেকে আমরা ক্ষমা প্রার্থনা করছি। 48 ঘন্টার সময় বেঁধে দেয়া হয়েছে বিতর্কিত সেই পরিচালক নাজমুল ইসলামকে। ক্ষমা না চাইলে পদক্ষেপ নেবে বিসিবির ডিসিপ্লিনারি কমিটি। ক্রিকেটারদের প্রাণনাশের হুমকিদাতাদের খুঁজে বের করার আশ্বাস দিয়েছে বিসিবি। আমরা চেষ্টা করেছি ওনার সাথে সারাদিন যোগাযোগ করতে। আমরা চেয়েছিলাম যে আজকে এখানে আনার জন্যে, কিন্তু ওনাকে যোগাযোগ করতে পারা যায়নি। প্রসিডিওর অনুযায়ী তাকে আমরা শোকজ করা হয়েছে এবং তাকে 48 ঘন্টা দেওয়া হয়েছে, যেটা 17 তারিখে দুপুরে শেষ হবে। ক্রিকেটারদের এমন প্রতিবাদে তামিম ইকবালের ইন্ধন আছে কিনা সে প্রশ্ন তামিমকেই করতে বললেন কোয়াবের সদস্যরা। এই প্রশ্নটা আপনারা কেন তামিম ইকবালকে করেন? বিপিএল এর নাটকীয়তায় বিরক্ত ফ্রাঞ্চাইজি স্বত্বাধিকারীরাও। সামনের মৌসুমে সরে দাঁড়াতে পারে একাধিক ফ্রাঞ্চাইজি। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। 47 আসন ফাঁকা রেখে 253টিতে জামায়াত, এনসিপি সহ 10 দলের সমঝোতা। ইসলামী আন্দোলনের সঙ্গে আলোচনা চলমান, জানালেন ডাক্তার শফিকুর রহমান। এবারে নির্বাচনে তরুণ ভোটার 4.5 কোটি। বেশিরভাগই ভোট দেবেন প্রথমবার। সরকার গঠনে বড় ফ্যাক্টর হবে নতুন প্রজন্মের সমর্থন, বলছেন বিশ্লেষকরা। এবং শিক্ষিকার বাড়ি পড়তে যায় মেয়ে, নির্ধারিত সময়ে না ফেরায় খুঁজতে যান মা। কেরানীগঞ্জে নিখোঁজের 21 দিন পর দুজনের লাশ উদ্ধার। রহস্য উদ্ঘাটনে তদন্তে পুলিশ, হেফাজতে 4 জন। এই ছিল সকালের সময়ে।